নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। এই মহামারী কালে শহরের কি অবস্থা রয়েছে তা তো আমাদের সকলেরই জানা। তবে পার্বত্য ত্রিপুরার পাহাড়ের বর্তমান কি পরিস্থিতি রয়েছে, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো বা রোজগারের কি অবস্থা, আবার আসন্ন এডিসি নির্বাচনও, এই এডিসি নির্বাচনের একদম প্রাক মুহূর্তে আর এই মহামারীর এই ভয়াবহ পরিস্থিতিতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আইএনপিটির সভাপতি শ্রী বিজয় রাঙ্কেল মহোদয়। আমরা কথা বলে নেব ওনার সাথে। প্রথমেই নমস্কার স্যার, স্বাগত সোশ্যাল বাংলার পর্দায়। আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব যে আপনি বরাবরই পাহাড়ের রাজনীতি করে এসেছেন, পাহাড়ের সাথে যুক্ত রয়েছেন। এই মহামারী কালে পাহাড়ের কি অবস্থা রয়েছে, সেখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য বা এই মহামারী কালে পাহাড়ির আর কি অবস্থা রয়েছে? স্কুলগুলি তো আমরা যেখানে যাই প্রায় জঙ্গল, স্কুলের আশেপাশে জঙ্গল। খুব সম্ভব টিচার ইনচার্জ কিংবা হেডমাস্টার হেডমিস্ট্রেসগুলি একবার দুইবার মনে হয়ে যায় রোল কল করে অনলাইন করবে এইভাবে তারা বলে, কিন্তু অনলাইন পাহাড় অঞ্চলে কেমনে চলবে? শহরে কি অনলাইন চলে? মোবাইল কয়জনের আছে? কাজে গ্রামাঞ্চলে তো কী অবস্থা এটা বলার অনেক কঠিন। কোনো ভাষায় এটা বোধহয় এটা পরিষ্কারভাবে বলা নাও যাইতে পারে, কিন্তু আমাদের অনুরোধ যারা প্রেস মিডিয়া আছে তারা যদি মানে সারপ্রাইজ ভিজিট করে নিয়ার বাই শহরের আশেপাশেগুলি, ভিতরে তো কোনো গল্প না, ভিতরে তো এগুলি চলেই না। কাজে এখন শিক্ষা তো ভাঙছে, খাওয়া দাওয়াও ভাঙছে, এবং মানুষের যে এখন শিক্ষা দীক্ষা তারা করবে এটা অনেকেই কিন্তু স্কুল যাওয়া আসা মানুষ ভুলে গেছে গা। স্কুলে কি মানুষ যাবে না যাবে না, মা বাবারও বলে তো রিস্ক করে কেমনে যাবে। এখন যারা সাসপেক্টেড হয় তাদেরকে ঠিকভাবে ওষুধ টষুধ নাই, ঠিকভাবে তাদেরকে লালন পালন করে না। যেখানে সেখানে মানুষ হসপিটাল, মেন হসপিটালে মানুষ মারা যায়, মানে করিডোরে এখানে পড়ে থাকে, তার লালন পালন কোনো কিছু হইতেছে না। এইসব যে ভয়াবহ, এইসব আমরা দেখি শহরে, মেইন শহরে। পাহাড় অঞ্চলে এইগুলি আমরা শুনি গল্প, কিন্তু পাহাড় অঞ্চলে তো স্কুল শিক্ষা তো ভাঙছে, এটা নাই বললেও চলে। এখন ওই যার যার বাড়িতে ছেলে মেয়ে যারা আছে তাদের সঙ্গে কাজ পাইলে কাজ করবে, টাকা কিছু পাবে, বাজারে গিয়ে চাউল কিছু নেবে, এইভাবে কোনোরকম জীবনযাপন করে। এটা কতদিন চলবে? সরকারের এমন কোনো ইনিশিয়েটিভ এবং ইনসেন্টিভ এটা কন্টিনিউ না হলে মানুষ মরবে। এখন তো এই যে ম্যালেরিয়া, টাইফয়েড, অনেকেই পাইতেছে ম্যালেরিয়া, টাইফয়েড। যদি তারা যায় ডাক্তারের কাছে, ডাক্তার বলবে করোনা টেস্ট করো। অনেকেই করোনা পাইছে, আমরা শুনছি দেখছি না, কিন্তু তারা আসে কয়ে তাদেরকে নিয়ে যাবে, তারা ভয়ে পালাই জায়গা, নিজের বাড়িতে গিয়েছে এবং ফাইনালি যাদেরকে পজিটিভ পাওয়া গেছে কিছু হয়েছে না, এরকম আছে, কিন্তু তারা ভয়ে গ্রামে গিয়া যার বাড়িতে বয়ে হয়েছে। কাজে বিভিন্ন এগুলি গল্প আমরা শুনি, গল্প মানে ঘটনা আছে। কাজে পাহাড় অঞ্চলে মানুষের অবস্থা খুব খারাপ এখন। আমরা যদি এই ন্যাশনাল রেগা যদি না থাকে, মানুষ এমনি বসবে, এই শহরে আইয়া কাজ করবে, টাকা রোজগার করবে, এটা তো নাই এখন। শহরের মানুষ তারা কোনখানে কাজ করে, কীভাবে খায়, এটাও আমাদের জানা আছে। পাহাড় অঞ্চলে তো কে কাজ করাবে? নিজেরই খাওয়া অভাব সবারই, কর্মচারী তাদের লিমিটেড ইনকাম, অন্য কোনো ইনকাম নাই। তারপরে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য ফ্লপ, এটা ভাঙা গেছে গা। এবং যারা মানে ডেইলি কাজ করে খাবে তাদের তো অনেক খারাপ। এইগুলি তো কি বলে, কি যে হবে এটা বলা বড় কঠিন। অগ্রিম কথা আমি বলতে চাই না, কিন্তু এগুলি খুব খারাপ হবে। আপনি যেটা বললেন যে শিক্ষা ব্যবস্থা যদি প্রেস মিডিয়ার তারা যদি একটা
ভিজিট করে এবং সে প্রসঙ্গেই বলবো যে আমরা নিজেরাও কয়েকদিন আগে পাহাড়ে ঘুরেছি, আমরা দেখেছি সেখানকার শিক্ষা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে, কি বেহাল অবস্থা। এখন এই সমস্যার কি সমাধান হতে পারে? কারণ শিক্ষার অধিকার সকলের রয়েছে, সেটা পাহাড় হোক আর সমতল হোক। এখন এই সমস্যার কি সমাধান হতে পারে? এটা সরকারের যে সিস্টেম, এই সিস্টেমে গ্রামাঞ্চলের লোক, শহরতলির লোক, বিভিন্ন প্রফেশনাল লোক, এইসবের কনফিডেন্স নেওয়া প্রয়োজন আছে। এখন সরকারিগত শহরে বসে গ্রামে কীভাবে চলবে এটা তো তাদের জানা নাই। তারা একটা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত চলছে না চলছে তাদের কোনো এইগুলি অবজারভেশন নাই। কাজে আমরা চাই যে পাহাড় অঞ্চলে যাও, পাহাড় অঞ্চলে গভীর যেখানে স্কুল আছে ওইখানে যাও, ওইখানে গিয়ে ডাইরেক্টর যাবে, ইন্সপেক্টর যাবে, লোকাল প্রতিনিধি থাকবে, সবার সঙ্গে বসে কি করতে হবে, এই যে রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি, এটা যদি তাদের জানা না থাকে, এখানে সেক্রেটারিয়েটের যে সীমাবদ্ধ, সেক্রেটারিয়েট এবং বিধানসভাতে তো এসব সীমাবদ্ধ। এখন অনেক সিদ্ধান্ত হইতেছে সেক্রেটারিয়েটে, এগুলি তো বাইরে যায় না। উইদিন সেক্রেটারিয়েট এগুলি লিমিটেড, কনফাইন উইদিন সেক্রেটারিয়েট অফিসিয়াল, এটা বাইরে যাবে না। তাহলে কেমনে চলবে এটা? কাজে আমরা চাই আমাদের আইনপিটির তরফ হইতে আমাদের বিশ্বাস সেটা হলো যে সিদ্ধান্ত গ্রামাঞ্চলে হোক। গ্রামাঞ্চলে মানুষ কীভাবে চায় শিক্ষা নিতে, তারা কি আরও অপেক্ষা করবে? এবং নইলে এখন যে যারা 5-6 বছর আছে তারা কি স্কুলে যাবে না? তার মানে 7-8-9 বছর পর্যন্ত যদি তারা স্কুল না যায়, তারা আর স্কুল কি তারা আর জানবে না। তবে আমাদের নেক্সট জেনারেশন আমরা কই গিয়ে পুছব? এটা সরকারি সব দোষ গুণ এটা আমরা বলি না। জনসাধারণের কী চিন্তা, তারা কেন খালি সেক্রেটারিকে সিদ্ধান্ত নেবে? কেন তারা গ্রামাঞ্চলে যাইতে পারবে না? সাবরুমে যাও, ধামসরা যাও, কৈলাসহরে যাও, ওই কী বলবো বিভিন্ন বান্দারিমাতে যাও, এগুলি তো ত্রিপুরা। এখানে বসলো, আমবাসায় বসলো, উদয়পুরে বসলো, ভিলনে বসলো, এটাই যদি তাদের ত্রিপুরা হয়, ইট ইজ এ রং আইডিয়া, রং ফর্মুলা। কাজে এইসব যে এখন সরকার চালাইতেছে, তারা কি আদৌ ত্রিপুরার লোক এবং ত্রিপুরাকে উন্নতি করার তাদের ভিতরে কত আছে? এটা তো প্রশ্ন এখন, যে তারা কি আদৌ ত্রিপুরাকে উন্নতি করবে? এখানে মারা গেছে শেষ। কারণ এই হসপিটালের কারবার আমরা যখন দেখি, এই যে যাদেরকে করোনা আক্রান্ত বলে করা হইতেছে, অনেকেই কিন্তু তাদের নিজের ঘরে যাবে, আর কিছু হবে না, দিব্যি খাওয়া দাওয়া করে তারা আর আক্রান্ত নয়, কিন্তু তাদেরকে পজিটিভ পাওয়া গেছে, এরকম আছে। কিন্তু তারা আইডেন্টিফাই করবে না, তাদের ভয় যে আমাকে তারা জোর জবরদস্তি কনফাইন করবে। এইটা কয়েকটা ইনস্ট্যান্স আছে। কাজে এই জন্য আমাদের চিন্তা, আমাদের অ্যাডভাইস যে গ্রামে যাও, এডুকেশন হোক, সবটা কাভারিং না করুক, এডুকেশন, সাস্টেন্যান্স, কীভাবে খাবে, এই দুইটাও যদি টপিক নিয়ে গ্রামাঞ্চলে যায়, এটার উপর আর কিছু থাকবে না। রাজ্যবাসীর একাংশই, সেটা পাহাড় হোক কিংবা সমতল হোক, সকলেই মাইক্রোফিন্যান্স থেকে লোন নিয়ে যে যার মতো সামর্থ্য অনুযায়ী ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এবং এখন তো ব্যবসা বাণিজ্যে মন্দা, অর্থনৈতিক ভাটা একটা সৃষ্টি হয়েছে। এখন লকডাউন মুহূর্তে যদিও আরবিআই বলে দিয়েছিল যে প্রথম 3 মাসের কিস্তিটা পরে নেওয়ার কথা, এবং আরবিআইয়ের কথা অনুযায়ী কিন্তু মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো সেটা মেনেছে, কিন্তু আরবিআই পরবর্তী সময়েও কিন্তু সময়টা বৃদ্ধি করে আরও 3 মাস, কিন্তু সেটা আমরা দেখেছি, আমাদের কাছে অভিযোগ রয়েছে যে তারা মানেনি এবং পরবর্তী 3 মাস একদম জোর জবরদস্তি করে রাজ্যের প্রত্যন্ত এলাকা কিংবা শহর এলাকা থেকেই যারা লোন নিয়েছে তাদের থেকে কিস্তি নেয়। কিন্তু সেই বর্ধিত মেয়াদটাও শেষ হয়ে গেছে 31শে আগস্ট। এখন লোনের কিস্তি দিতেই হবে, কিন্তু এখনও মানুষের কাছে কাজ নেই, রোজগার নেই, যাদের কাছে খাওয়ারই সামর্থ্য নেই, তারা লোনের কিস্তি কিভাবে দেবে? এখন এই সমস্যার কি সমাধান হতে পারে? মানুষ এই সমস্যা সমাধান করার খুব কী বলে, এটার যে
রেমেডিয়াল রিকভারি এটা খুব কঠিন জিনিস। এইখানে সারা বিশ্বে এখন, এটা ভারতে খালি নয়, সারা বিশ্বে এটা মানুষের সৃষ্টির বাইরে হইতে পারে। মানুষের সৃষ্টি এবং মানুষের আমাদের রিচিং, বিয়ন্ড আওয়ার রিচিং, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এই সলিউশনটা হিউম্যান বিইংস করতে পারবে কি না, অনেকেরই আমাদের এটা প্রশ্ন এখন। এটা যদি ডিভাইন, বিয়ন্ড আওয়ার রিচ, আমরা যেখানে থাকতে পারবো না, যে ঐশ্বরিক যদি তার আঘাত হয় মানুষের উপরে, পৃথিবীর উপরে, মানুষ এটা মোকাবেলা করতে পারবে না। এটা স্ক্রিপচারের কথা, আমরার কথা নয়, এটা আমাদের বানাইয়া বলার কোনো প্রয়োজন নাই। যদি এটা ঐশ্বরিক বিচার এবং এটা তার বিচার যদি হয়ে থাকে, মানুষ এটা পারবে না। কিন্তু মানুষ কখন পাবে, তার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা ফেইলর, মানুষ এটা আমরা করতে পারি না। মানুষের ঊর্ধ্বে যে শক্তিশালী আছে, যে প্রতাপশালী ঈশ্বর আছে, সে যদি তার কাছে যদি আমরা নম্রতা হয়, ওইটার আরেকটা ফর্মুলা। এটা অনেকেই বিশ্বাস করবে না, আপনারাও বিশ্বাস করবে না, এটা বলা বেশি প্রয়োজন হয়। কিন্তু মানুষের যেটা আমাদের করণীয়, সেটা হলো আমাদের গ্রামাঞ্চলে যাওয়া। এখন তো যেটা বলছেন আপনি, শহরেও তো এটা ঘটনা। এখন মানুষ তার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ আছে, সে কতদিন খাবে এটা? এক সময় তার নেইবাররা তার খাওয়া নাই, একা খাইতে পারবে এটা? মানুষ জোর জবরদস্তি করে মানুষকে যার খাওয়াইছে তারা কারবে। এখন ওই সময় আসতেছে, তখন তো হে বলবে নাহলে আমার খাওয়া দাও, নাহলে কাজ দেও। হে বলবে আমি কাজ, আমার কোনো কাজ নাই, কাজ দিতে পারবো না, খাওয়াও দিতে পারবো না। তখন কি হবে? আমার ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা তারা কী করবে? এখন যদি হরিয়ানা, পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন বড় বড় রাজ্যে তাদের যে প্রোডাকশন আছে, এই প্রোডাকশন আর কতদিন আসবে? ত্রিপুরার প্রোডাকশন তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফ্লপ, কোনো কাজ নাই। ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ নাই, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাজ নাই, কোনো ডিপার্টমেন্টের কোনো কাজ হইতেছে না। আপনারা গিয়ে দেখান তো ডিপার্টমেন্টালি এটা হয়েছে গিয়ে দেখান তো আপনারা। 4-5 মাসে হোক, করোনাতে হোক, কিন্তু তারা গিয়ে মিটিং করবে, ভোটার বাড়াবে, এই ব্যবসা। কাজে ওইটা তো অপোজিট ডিরেকশন। মানুষের ওয়েলবিং দেখবে না, আমার ভোট বেশি দিতে হবে, এটা দেখবে। কাজে এটাও তো একটা পাপ, অন্যায়। মানুষের জন্য আমরা কাজ করব, কিন্তু মানুষকে ডিপ্রাইভ করে, মানুষকে ব্লাফ করাইয়া আমার পার্টিতে আমি মানুষকে টানব, এটা তো একটা ব্লাফিং, ইট ইজ এ সিন। কাজে এইসবগুলো যদি আমরা হিসাব করি, এই সরকারের কোনো নীতি এখানে কভার হইতেছে না। কাজে তাদের রীতিনীতি এবং তাদের পলিসি যদি জনসাধারণ হোক, তারা রিভিউ করুক, এবং তাদের কে মানে অভিজ্ঞ মানুষ আছে তারাও করুক। দিল্লি থেকে লোক আসবে, এই ভালো চলছে, মানুষের কি এটা তারা অ্যাকসেপ্ট করবো? ভালো চলছে, কি ভালো চলছে? কোন ডিপার্টমেন্টে কাজ করতেছে দেখান আপনারা। সরকার তো দেখাইতে পারবেন, দেখাবে কাগজপত্র, যেটা সেক্রেটারিয়েট চত্বরে ডিসিশন নেবে, এই তো। কিন্তু কাজে কর্ম নাই এগুলি। নেক্সট, ত্রিপুরায় একটা বড় দাবি রয়েছে ত্রিপুরা ল্যান্ডের, এবং আমরা দেখেছি বিগত 5-6 বছর এই দাবির উপর ভিত্তি করেই রাজনীতি হয়েছে, এবং এক শাসক দল বর্তমানে শাসন ক্ষমতায়ও রয়েছে এই দাবির উপর ভিত্তি করেই। আপনার কাছে কি মনে হয় এই দাবিটা কতটা যুক্তিযুক্ত? মানে ত্রিপুরার মধ্যেই আরেকটা ত্রিপুরা, এই দাবিটা কতটা যুক্তিযুক্ত, বা এটা কি শুধুই রাজনৈতিক স্লোগান, নাকি এই দাবির ভিত্তি রয়েছে, কোনো বাস্তবতা রয়েছে? না, এখন আপনার বাড়িতে, আপনার 4 কোণা বাড়িতে, আপনার বাড়ি, আপনার খাট এখান থেকে ওখানে যাও, আপনার পাকঘর এখান থেকে এখানে বানাই, এটা তো আপনার উপরে। এটা আপনার ঘরে আমার পাকঘর সরাইয়ে দেও, কারে বলবে? এটা তো অযৌক্তিক। এই দাবি যারা করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমরা যারা এটাকে দেখি, আমাদের কোনো এখানে যুক্তি আমরা পাই না। দাবি করবে, দাবিগুলি তো তারা সরকারে আছে এখন, ঠিক নেই? যারা সরকার চালাইতেছে তাদেরই দাবি এটা। এখন দিল্লি সরকার তারা দাবি করতেছে টাকা পয়সা বাড়তেছে, তারা বলে না যে টাকা পয়সা কমতেছে, বলে না তো।
তাদের দাবি যাই হোক, কিন্তু তারা বলতেছে বাড়তেছে, সেখানে তারা সন্তুষ্ট আছে কি না? ইকোনমিক যে ডুম, 1000 crores এগুলি যে ডুম হয়ে রয়েছে, প্রোডাকশন যে নীল হইতেছে, এটা তারা মানে না। তাদের দাবি তারা করতেছে, কিন্তু হোক না হোক, এখন যারা সরকার চালায় তারা যদি বলে আমার কেরানি আইসে না, এই জন্য আমি আজকে বেতন দিতে পারছি না, এটা যুক্তি হইব? সরকার তো রীতিনীতি আছে। কাজে এইসব দাবি যারা ট্রিপল বিভিন্ন দাবি করে, তারাই যখন সরকারে আসে তারা চালু করুক, যদি কোনো আইন থাকে, যদি কোনো এটার পক্ষে মানুষ সওয়াল করে। কিন্তু এটার পক্ষে মানুষ সওয়াল করে না, তখন ভোটে যখন যাবে তখন সওয়াল করবে। এইগুলি তো মানুষ এখন বুঝতেছে। যুক্তিযুক্ত মনে হচ্ছে কি? না, আমাদের পক্ষে তো কোনো যুক্তি নেই, এবং আমরা এই সমস্ত আর্গুমেন্টও দেই না, আমরা এসবে ইনভলভও না। কারণ এখানে গিয়া কি যুক্তি দেখাবো? আমরা দেখেছি যে প্রত্যন্ত এলাকা থেকে সকলেই রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে আসতে ভয় পাচ্ছে, এবং শুধু প্রত্যন্ত এলাকা নয়, বরং রাজধানীবাসীরও একটা অভিযোগ রয়েছে রাজ্যের প্রধান সরকারি হাসপাতালের বিরুদ্ধে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ইতিমধ্যেই প্রশ্নের শিকার। এই অবস্থায় এই মহামারী কালে পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামোর কি অবস্থা, বা জিবির বা রাজ্যের প্রধান সরকারি হাসপাতালগুলো যেভাবে প্রশ্নের মুখে, অভিযোগের শিকার, কি বলবেন? এখানে রাজধানীতে যেগুলো বড় বড় হসপিটাল আছে, এগুলোর অবস্থা তো মানুষ বুঝছে। গ্রামাঞ্চল তো এইসব হসপিটাল নাই, এইসব সাইজের এবং স্ট্যান্ডার্ডের নাই। কাজে মানুষ যারা ভয় পাওক নাও পাওক, এটা আক্রমণ হলো, তারা গিয়ে থাকবে, নাহলে তারা টেস্ট করাবে না। তারা তাদের এটা রোগ হচ্ছে, এটা যদি তাদেরকে আইডেন্টিফাই করে, তখন তো তারা থাকতে বাধ্য। এখন শহরে আইজিএম হোক, জিবি হোক, এইসবই তো আমাদের সবচেয়ে বড় ডিপেন্ডেবল হসপিটাল আমরা মনে করি। কিন্তু মানুষ এখানে ভয় পাচ্ছে, তার মানে কি? ডিপার্টমেন্ট ফেইলর। কোন স্টেটে আমার বলেন, ইন্ডিয়ার কোন স্টেটে মানে হেলথ মিনিস্টার বিহীন থাকে? কেন হেলথ ডিপার্টমেন্টের তাদের কোনো মিনিস্টার নাই? আমাদের তো আছে, আমাদের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী না, সে এখন স্বাস্থ্যমন্ত্রী হলেও স্বাস্থ্যের ব্যাপারে তার কতটুকু জানা আছে আমাদের বেশি জানা নাই। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড তো দেখতে হবে। এখন আমি দপ্তর আমার হাতে, আমি নিলে এটা সব হবে, এটা কাজ তো করতে হইব না। আমি যদি কোন কাজ না করি কেমনে হবে? এবং আরেকটা উদ্দেশ্য, আরেকটা স্বার্থ নিয়ে যদি থাকে কোনো লোক, তার যে মেইন পোর্টফোলিও, এটা কেমনে হবে? আর পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামোর কেমন অবস্থা? এগুলি তো টোটালি নীল, টোটালি ফেইলর। এখন কোনো লোক কোভিড-19 কোনো রোগী কোনো হসপিটালে থাকে না। পাহাড়ে যান, একটা কনফাইনিং মানে আইসোলেটেড জায়গা করা আছে, ওইখানে গিয়ে থাকে, এটাই বেটার। হসপিটালে তো কিছু নাই, একটা বেডে 2 জন থাকবে, হবে কোভিড রোগীদের। একের ওপরে তো আমাদের টোটালি আইসোলেটেড হতে হবে। অন্য রোগ তো এক খাটে 2 জন ঘুমাইতে পারে, কিন্তু কোনো হসপিটালে এটা ব্যবস্থা নাই। কাজেই আলাদা একটা বিল্ডিং হোক, জায়গা হোক, এগুলি আইডেন্টিফাই করে এগুলি রাখে। কাজেই যে হেলথ ডিপার্টমেন্টে যেগুলি ইনস্টিটিউশন আছে, এইগুলি তো মানুষ ডিপেন্ড করে না, এবং মানুষ ভয় পায়। যদিও এতদিনে এডিসি নির্বাচন হয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু মহামারী কালে বর্তমানে স্থগিত রয়েছে নির্বাচন, এবং সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সরাসরি রয়েছে রাজ্যপালের হাতে। এতে আপনারা কতটা সন্তুষ্ট? এটা কনস্টিটিউশনের একটা সিস্টেমও হয়ে গেছে। কোভিড-19 জন্য ঠিক সময় হইতে পারে না, এটা তো আমাদের বলার কিছু নাই, যে এটা সিচুয়েশনেই বাধ্য করলো, ঠিক আছে। কিন্তু 6 মাস তো অ্যাকশন করবে, এটা 6 মাস তো এখন হওয়ার কথা। এই 6 মাসে যদি তারা না করে, তো কনস্টিটিউশন ক্রাইসিস। তাতে কি আরও কনস্টিটিউশন কী বলে, ফার্দার 6 মান্থ, ফার্দার 3 মান্থ, ম্যাক্সিমাম 3 মান্থ ফার্দার তারা করে নির্বাচন তো করতে হবে।
এইগুলি তো তারা নিজের এখানে রাখে, যার জন্য গ্রামাঞ্চলে এই যে এই ট্রিটমেন্ট, হসপিটাল ট্রিটমেন্ট এত বাদ এখন হইলে হয়েছে রাখে দাও। মানুষের যে কনসেপশনটা এরকম হয়ে রয়েছে এখন। কাজেই আমরা যে দেখতেছি এই কোভিড-19 তো চলছে থাকুক, এটা আমাদের খালি ত্রিপুরায় নাকি এটা হাজার হাজার মানুষ লাখ লাখ মরতেছে সারা পৃথিবীতে। আরে আমাদের পার্টির অস্তিত্ব ব্যাপার এখন ওইদিকে এখন মানুষ তাদের মাইন্ড অ্যাপ্লাই করতেছে এবং ফান্ড যথেষ্ট দিল্লি দিচ্ছে, এইসব ফান্ড ঠিকভাবে ইউজ হইতেছে না। কোন রুগী তার কি স্কেল আছে খাওয়া দাওয়ার, এগুলি কিছু ম্যানেজ হইতেছে না। আরে যেরকম চলতেছে এটা তো আমরা দেখতে পাইতেছি, যার জন্য ডিপার্টমেন্ট লোকও অসন্তুষ্ট, তাদের নিজস্ব চিন্তাধারা তারা অ্যাপ্লাই করতে পারতেছে না। কাজে এখন এডিসি ইলেকশন আমরা চাই এটা ঠিক মতো ঠিক সময়ে কনস্টিটিউশনালি এটা হোক, এটা আমরা চাই। আসন্ন এডিসি নির্বাচন নিয়ে আপনারা কতটা প্রস্তুত? এটা যদি ঘোষণা হয়, আমরা তো ফিল অলরেডি আছি, আমাদের মেশিনারি কাজ করতেছে, আমরা সেন্ট্রাল লেভেল আমাদের এখন লিস্ট আমরা তৈরি করতেছি, ক্যান্ডিডেট আমরা লিস্ট তৈরি করতেছি, এইসব দিকে তো আমাদের চলতেছে। এডিসি শাসিত এলাকাগুলো থেকে যে প্রতিনিয়ত একটা সন্ত্রাসের খবর উঠে আসছে বা শাসক গোষ্ঠীর দুই দলের মধ্যেই একটা সংঘর্ষের খবর উঠে আসছে, সে বিষয়ে কি বলবেন? কাকে দায়ী করবেন এজন্য? এইসবে তো মানুষ খুব ফ্রাস্ট্রেটেড, মানুষ খুব কি বলে তাদের মনে একটা অবিশ্বাসের একটা সৃষ্টি হইতেছে। কাজে এই অবস্থাও যদি তাদেরকে পুনরায় মানুষ শাসনের ক্ষমতা দেয়, ত্রিপুরা শেষ হয়ে যাবে। এখন ইলেকশনে জিতাই তো বড় যদি কথা হইতো, এখন ইলেকশন তারা জিতলো, বিধানসভাতে তারা আছে, কি হইতেছে এখন? কাজে মানুষ তো এগুলি চিন্তা করার প্রয়োজন আছে। আমি টাকা পাইলাম, এটাই যদি সব কিছু হইতো, টাকা তো তাদের অনেক আছে। আমরা এখন 10-15 বছর আমাদের কোনো ইনকাম নাই, রয়েছি তবু আমরা কাজ করতেছি বিশ্বস্তভাবে, আমরা কথা বলবো, এরাও কাজ হবে। কিন্তু সরকারে থাকেও যদি তাদের মুখের কথা, পেপারের কথা যদি ঠিক করতে না পারে, তবে আর কি মানুষের বুঝার আর কি বাকি থাকতে পারে? তাও যদি না বুঝে এখন হঠাৎ আসলো, টাকা দিল, পয়সা দিল, এই দিল, আবার তাদেরকেই মানুষ ভোট দিবে, তো করার কিছু নাই। এইসব প্রশ্ন আসতে পারে না। এইসব প্রশ্ন যারা আপনারা করতেছেন, আপনাদের উত্তর আপনাদের মন থেকে আসতে হবে, কারণ আমাদের তো উত্তর আছে, তাহলে তো আমরাই তো তাদেরকে ক্ষমতা আনছি। কাজে এখানে গালাগালি করার কোনো প্রয়োজন নাই। মানুষ বুঝতে হবে এবং কারা বিশ্বস্ত নয়। এখন যারা এখন রুলিং আছে স্টেটে, তারা কতদূর মানুষের স্বার্থে কাজ করতেছে আপনারা দেখাইতে পারবেন? আমরা তো পারি না এটা। রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতির কথা আপনিও বললেন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা রোজগারের অভাব, এই পরিস্থিতি মোকাবেলায় এখন কি করা উচিত? আপনার সেখানে কি মতামত? না, এইসব তো সরকারিগত হোক, ডিপার্টমেন্টগত হোক, তাদের তো গাইডলাইন আছে না, গাইডলাইনভাবে তারা চালুক না। কয়েক মাস যদি গাইডলাইন হিসাবে তারা চালু করতে পারে এবং যারা রোগী আছে তাদের কি প্রাপ্য, তাদেরকে কীভাবে দেখাশোনা করার প্রয়োজন আছে, এইভাবে যদি চলে তো ভালো এটা। কিন্তু এইভাবে চলতেছে না তো। মানুষের অভিযোগ তো আমি তো করি না, অভিযোগ মানুষের অভিযোগ আমরা শুনি তো, পেপারে দেখি তো, যুক্তি অযুক্তি আছে। কাজে এখানে যে টোটালি ফেইলর, লাইফলেস, মানুষ মারা গেলে লাইফলেস বডি, লাইফলেস সরকারের মতন এখন কোনো জীবন নাই, একটা সরকার হয়ে রয়েছে। আমরা যেটা বুঝি তাদের মনে তো ওই চ্যালেঞ্জ নাই তো, যেহেতু আমাদের মতন এখন 55 বছর আমি এইসব স্বার্থ ত্যাগ করে আমি কাজ করে আসছি। ব্যক্তিগত আমি তো খুব আনন্দ এখন যে আমার এইসব আমি ইনভলভ না, সত্য বলবো, সত্য কাজ করব। আমি জিতি হারি আরেকটা ব্যাপার, কিন্তু আন্দোলন করা আমাদের অ্যাচিভমেন্ট থাকতে হবে। এই সরকারের 5 বছরের মধ্যে অর্ধেক গেল গা,
অর্ধেকের মধ্যে তাদের এজেন্ডা একটাও কি হয়েছে? কাজে তারা তো ভিশনারি নয়। ভিশন মানে দূর, মানে ফার সাইডে। তাদের যদি ভিশন থাকতো তারা নিশ্চয়ই করবে। আমার একটা ভিশন, আমি যদি সরকার আনতে পারি আমি এই একটা কাজ করব। এটা হইতেছে না। কাজে ভিশন নাই, ভিশনলেস মানুষ। তাদের ভিশন তো হইল সেলফ সেন্টার। এটা তো মানুষ না বললে মানুষ বুঝতেছে। এটা মানুষ ভয় টয় করে বলে না, কিন্তু এটা তো বলা না বলা একই কথা। আমরা তো দেখতেছি এটা। এবং তারা যদি প্রুভ করে আমি এটা করলাম, বলুক না তারা। সরকারিগত এই 5 বছর অর্ধেক যাওয়াটা এইটার যে পিরিয়ডে তাদের কী অ্যাচিভমেন্ট, পেপার আমারে দেখাবে এই করাইছে, কিন্তু এটা অন পেপার অনলি। ফিজিক্যালি কোনখানে এটা হলো? স্মার্ট সিটি হোক, যেটা 90% মানে বাজেটের এগুলি ব্যবহার করাইতেছে আগরতলা শহর। স্মার্ট সিটি হইলে তো সিটির যে ফিচার, তার যে সমস্ত প্রয়োজন আছে এটা তো প্রথমে আনতে হবে। কেন 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলে মানুষ জলে নিচে যায়? এটা স্মার্ট সিটি হইতে পারবেই না। এখন এটা বড় বড় বিল্ডিং বানাবে, 12 তলা 30 তলা 40 তলা বানাবে, একটা স্মার্ট সিটি হবে? যেখানে এখন কিছু হচ্ছে, এখানে 10-20 তলা যদি কনস্ট্রাকশন করে এটা আবহাওয়া নিচে যাবে। এই যে ওরিয়েন্টের এগুলি তো আমরা এই তো 1956, 57, 58, 59 আমরা তো চলাফেরা করি, তখন জঙ্গল, এটা উত্তলা, এখানে গেলে এরকম হয়। 54 আমি সেন্ট পলসে যাই, তখন তো আমরা হাঁটিগুলি। কাজে আগরতলা সিটি এস সাচ ইট ইজ এ মার্সিল্যান্ড। অনেক যা কিন্তু নরম এগুলি উতলা। স্মার্ট সিটি কেমন হবে? বরং তো এটা এক্সপ্যানশন করে আরও অন্য জায়গাতে যদি করা হয় এটা সিটি হবে। এটা তো 5 কিলোমিটারও না, 5 to মিনিমাম 15-20 কিলোমিটার রেডিয়াস যদি হয়, এগুলি সিটির টাইটেল পাওয়া যায়। আগরতলা তো এরকম কোনো না। কাজে আমি স্মার্ট সিটি বলবো, আমার বাজেট আরও পাবো, ওইটাই যদি তারা মনে করে, এটা তো ফেইলর। অটোমেটিক্যালি স্কিম ইজ ফেইলর, প্রজেক্ট ইজ ফেইলর। কাজে এই যে ইকোনমিক আমরা যে মনে করি, আমরা তো ইকোনমিস্টও না, কিন্তু ইকোনমিকের কথা যখন আলোচনা করা হয় তখন তো আমরা এটাই দেখি যে এখানে ইকোনমিস্ট কোনো কাজ হইতেছে না, সেন্ট্রালেও হইতেছে না, স্টেটে তো আর কী হবে? এখানে ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স সেক্রেটারি কি বা তারা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কী আইডিয়া আছে এটা তো মানুষের নাই। কাজে এইভাবে যদি সরকার চলতে থাকে, এটা সরকার চলে না, সরকার খারাপ, মানুষ বলারও সাহস পাইতেছে না, যারা বলার কথা তারা বলতে পারতেছে না। কিন্তু এগুলি তো ঘটনা আমাদের বলতে হবে, এবং তারাও যদি এটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, দে আর রিয়েল ম্যান। আমার দুর্বলতা যদি আমি গ্রহণ না করি, আই এম নট এ ম্যান। আমাকে এই তুমি এরকম করছো, আমি যদি করে থাকি বলবো হ্যাঁ ইট ওয়াজ মাই মিস্টেক, রাইট, যেটা সত্য সত্য আমাদের ইয়ে করতে হবে, গ্রহণ করতে হবে। গ্রহণ করার আমার কোনো কারেজ নাই। সত্য ঘটনা আমি এটাকে গ্রহণ করতে পারতেছি না। আমার মাইন্ড ইটসেলফ ইজ এ ক্রুক, খারাপ আমার মনটা, যেহেতু আমার যে দুর্বলতা আমি গ্রহণ করি না। আমি কেমন করে ভালো একটা জিনিস করব, এগুলি তো মানুষ চর্চা করতে হবে তো না। আমি এখন চিফ মিনিস্টার হইলাম, ফাইন্যান্স মিনিস্টার হলাম, যে মিনিস্টার হইলাম, কিন্তু আমার কোনো ভিশনই নাই, আমার কোনো প্ল্যান নাই। আমি অফিসে যাই এবং আমি আমার 5 বছরে আমি এইটা করব, এর কোনো প্ল্যান নাই তো। যেগুলি আসে এগুলি ভাঙাচুরা করে আরও, এটা কেমনি চলবে? মানুষের স্বার্থে কাজ করতে হবে। অবভিয়াসলি কারেক্ট। মানুষের স্বার্থে কাজ না করলে আমি কার স্বার্থে করব? আমার স্বার্থ আমার কি প্রয়োজন আছে? এস এ মিনিস্টার, এস এমএলএ, এস এমপি, তার কি অভাব আছে? অভাব মানে কোটি কোটি টাকলে অভাব না, এরকম না।
আমার ডেইলি খাওয়া দাওয়া আমি পাই, আমার ফ্যামিলি এডুকেশন প্রয়োজন, আমি যে চিকিৎসা আমি করাইতে পারছি, এগুলি সাফিসিয়েন্ট। তো এটার ঊর্ধ্বে গেলেই তো টেম্পটেশন, তখনই তো প্রলোভনটা বেশি। কোনো নির্বাচন হইতে হইলে কি গাড়ি একটা পাঠাইলে হবে? এই প্রশ্ন তাদের, আমি এই উত্তরের কাছে যাই না। কাজে যখন আদার দেন লাভ, মানুষের মনে যে প্রেম সত্যতা, এটার বাইরে যদি কাজ করে, সেই সব মিশন, অপশন, ভিশন, এটা ফেল হল। আমার যে অরিজিনাল যে ঈশ্বর আমাকে জ্ঞান দিল, এই চিন্তা যদি আমি আমার গ্রাউন্ড লেভেল আমি এটা ইমপ্লিমেন্ট করতে না পারি, আই এম এ ফেইলিওর ম্যান। এটা আমি বিশ্বাস এইভাবে করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্কেল মহোদয়ের সাথে রাজ্যের বর্তমান পরিস্থিতি, পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন এডিসি নির্বাচনের একদম প্রাক মুহূর্তে ওনার কি মতামত রয়েছে সবটাই জেনে নেওয়ার চেষ্টা করলাম। ক্যামেরায় অলোকের সাথে আমি মৃন্ময়ী, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে।